আজকে আমরা ক্লাস 9-এর বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার অধ্যায়ের কষে দেখি 1.2 এর সবগুলো অঙ্ক করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে এই অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। কষে দেখি 1.2 এর অঙ্কগুলো করার আগে সবার প্রথমে আমাদের জানতে হবে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি এবং বাস্তব সংখ্যা কি। দেখো, এই মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা এটা আমি অলরেডি কষে দেখি 1.1-এ তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম এবং খুব সুন্দরভাবে সেখানে বুঝিয়ে দিয়েছিলাম। তো আজকে যেহেতু এই চ্যাপ্টারে আমাদের আবার মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা লাগবে, তাই তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখো, মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। দেখো, পি কিউ পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হলো 0, 1, 2, 3, 4, এইদিকে চলতে থাকবে। এদিকে -1, -2, -3, -4 এইদিকেও চলতে থাকবে। তো এই সবগুলো সংখ্যাকে নিয়ে হয় পূর্ণ সংখ্যা। তো এবার দেখো, আমি মূলদ সংখ্যার একটা উদাহরণ দিই। এখানে দেওয়াই আছে 5/7। দেখো, এটা হলো পি, এটা হলো কিউ, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে। এবং এখানে দেখো কিউ এর মানটা কত? 7, অর্থাৎ কিউ এর মান এখানে 0 নয়, অর্থাৎ কিউ নট ইকুয়াল টু 0। তা এই সংখ্যাগুলোকে বলবো আমরা মূলদ সংখ্যা। তো আমরা 2, 3, 4, 5 এগুলো সব সংখ্যাকে কিন্তু মূলদ সংখ্যা বলবো। কেন? এই 1কেও মূলদ সংখ্যা বলবো, 0কেও মূলদ সংখ্যা বলবো, কারণ সবগুলো নিচে নাই মানে কিন্তু 1 আছে, অর্থাৎ আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি। বুঝলে? তাহলে এগুলো হলো মূলদ সংখ্যা। তারপরে অমূলদ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। অর্থাৎ দেখো, এখানে দেখো √2 আছে, √3। সোজা ভাষায় যদি বলি, যেগুলোর আমরা বর্গমূল করতে পারবো না সেগুলো হলো অমূলদ সংখ্যা, কারণ এগুলোর দশমিক বিস্তার হয় অসীম এবং অনাবৃত্ত, এই রকম অসীম পর্যন্ত হবে। এবং অনাবৃত্ত, অনাবৃত্ত মানে কোনো সংখ্যা ঘুরে আসবে না, ঠিক আছে? অসীম ও অনাবৃত্ত। তাহলে এখানে দেখো √2 এর বর্গমূল আমরা করতে পারবো না, তাই √2টা হবে অমূলদ সংখ্যা, √3 এটাও হবে অমূলদ সংখ্যা। কিন্তু √4 মানে কি বলো তো? √4 মানে আমরা লিখতে পারি 2 × 4, তাহলে দুটো জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোবে, তাহলে 2 তো মূলদ সংখ্যা। কেন? 2কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, কারণ 2 এর নিচে নাই মানে 1 আছে। বুঝলে? তাহলে যেটার বর্গমূল আমরা করতে পারবো সেটা হবে মূলদ সংখ্যা, আর যেটার বর্গমূল করতে পারবো না সেটা হবে অমূলদ সংখ্যা। বুঝলে? এবার যদি বলো বাস্তব সংখ্যা কি, দেখো চ্যাপ্টারটার নামই হলো বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা কি? বাস্তব সংখ্যা বলতে এখানে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ভগ্নাংশ, মানে বাস্তবে আমরা যে যে সংখ্যাগুলো ভাবতে পারি, যেগুলো আমরা ভাবতে পারি সব সংখ্যাই বাস্তব সংখ্যা, শুধুমাত্র জটিল সংখ্যা বাদ দিয়ে। কি বললাম? বাস্তবে আমরা যত সংখ্যা ভাবতে পারি সব সংখ্যাই হলো বাস্তব সংখ্যা, শুধু জটিল সংখ্যা বাদ দিয়ে। জটিল সংখ্যা কোনগুলো? দেখো, জটিল সংখ্যার সাধারণ রূপটা হলো a + ib। তো এখানে a আর b হলো বাস্তব সংখ্যা, আর i হলো আয়োটা, অর্থাৎ কাল্পনিক সংখ্যা। এর মানটা হয় √1, অর্থাৎ রুটের ভেতরে যদি -1 এরকম থাকে তাহলে সেটা হলো জটিল সংখ্যা। অর্থাৎ এই √এর ভেতরে -1 এই সমস্ত সংখ্যাগুলো বাদ দিয়ে যত সংখ্যা আছে, আমরা যে সমস্ত সংখ্যা ভাবতে পারি, সেটা ভগ্নাংশে হোক, দশমিকে হোক, মানে যে রকমই হোক, সব কিছুই হবে বাস্তব সংখ্যা, শুধু এই জটিল সংখ্যাগুলো বাদ দিয়ে। বুঝলে? একের দাগে আছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। রোমান সংখ্যা 1-এ আছে দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো দেখো, প্রশ্নটা ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে যে দুটি মূলদ সংখ্যার সমষ্টি, অর্থাৎ দুটো মূলদ সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে সর্বদা মূলদ সংখ্যাই হবে। তো এই কথাটা সত্য না মিথ্যা? তো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি। দেখো, ধরে নাও দুটি মূলদ সংখ্যা 3 আর 4। তাহলে এখানে দুটো মূলদ সংখ্যা আমরা নিয়ে নিলাম। তাহলে এই দুটো মূলদ সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফলটা কত হবে? 3 + 4 = হবে 7। তাহলে 7টা কি? 7টা হলো মূলদ সংখ্যা। কেন? কারণ 7কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, কারণ 7-এর নিচে নাই মানে 1 আছে, তাহলে 7কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, যেখানে পি হবে 7 আর কিউ হবে 1 এবং কিউ নট ইকুয়াল টু 0।
তাহলে দেখো দুটি মূলদ সংখ্যার সমষ্টি কিন্তু আমরা মূলদ সংখ্যায় পাচ্ছি, অর্থাৎ প্রথম যে বক্তব্যটা আছে এটা হবে সত্য। তো দেখো আমি লিখে নিয়েছি দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা হবে সত্য। দুইয়ের দাগে আছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, তো এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো প্রশ্নটা আরেকবার আমরা পড়বো, ভালোভাবে বুঝবো যে প্রশ্নটা কি বলেছে। প্রশ্নে বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি, অর্থাৎ দুটো অমূলদ সংখ্যা যদি আমরা নেই, নেওয়ার পর সেই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা সর্বদা অমূলদ সংখ্যাই পাবো, তো এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো ধরে নিচ্ছি দুটি অমূলদ সংখ্যা হলো, আমি একটা ধরে নিচ্ছি 2 প্লাস √3, এটা একটা অমূলদ সংখ্যা, আরেকটা ধরে নিচ্ছি 2 মাইনাস √3। তাহলে দেখো এই দুটো অমূলদ সংখ্যার সমষ্টি মানে যোগফলটা কি হয়, তাহলে 2 প্লাস √3 প্লাস হবে এটা 2 মাইনাস √3। দেখো √3 সমান প্লাস, এই √3 সমান মাইনাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, মানে একটা √3 আছে এখানে কেটে যাবে, তাহলে 2 আর 2 যোগ করলে হবে 4। তাহলে 4টা কি, 4টা হলো মূলদ সংখ্যা। তাহলে আমরা নিলাম দুটো অমূলদ সংখ্যা এবং যাদের যোগফলটা পেলাম মূলদ সংখ্যা, কিন্তু এখানে প্রশ্নে বলেছে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি, অর্থাৎ দুটো অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যাই হবে, কিন্তু আমরা এখানে মূলদ সংখ্যা পেলাম, তার মানে এই কথাটা মিথ্যা। তাহলে আমরা কি করব, আমরা পুরো বক্তব্যটা তুলে পাশে লিখব মিথ্যা। তো দেখো আমি লিখে নিয়েছি, এবার আমরা পাশে লিখব এটা মিথ্যা। 3-এর দাগে বলেছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, তো এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো আমরা প্রথমে দুটো মূলদ সংখ্যা নিয়ে নেব। তো ধরে নাও আমি একটা মূলদ সংখ্যা নিচ্ছি 3 আর একটা নিচ্ছি 4, তাহলে দুটো মূলদ সংখ্যা নিলাম। এবার এই দুটো মূলদ সংখ্যার গুণফলটা কি হবে, 3 গুণ 4 সমান সমান 12, তাহলে 12টা কি, 12টা হলো মূলদ সংখ্যা। তাহলে দেখো দুটো মূলদ সংখ্যার গুণফল কিন্তু সর্বদা মূলদ সংখ্যাই হবে, তার মানে এই কথাটা সত্য। তো আমরা এই পুরো লাইনটা তুলে পাশে লিখবো এটা সত্য। তো দেখো আমি লিখে নিয়েছি দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, তো এটা সত্য। 4-এর দাগে আছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, তো এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল, তো আমরা প্রথমে দুটো অমূলদ সংখ্যা নিয়ে নেই। তো ধরে নাও আমি দুটো অমূলদ সংখ্যা নিচ্ছি, যে √2 আর একটা নিচ্ছি √3, তাহলে এই দুটোর গুণফলটা কি হবে, √2 গুণন √3 গুণ করলে কি হবে √6, আর 6-এর তো বর্গমূল হয় না, যেহেতু 6-এর বর্গমূল হয় না তাহলে এটা হবে অমূলদ সংখ্যা, তাই তো? তো এখানে কি বলেছে, এখানে বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দেখো আমরা দুটো অমূলদ সংখ্যা নিলাম, এদের গুণফলটা কি পেলাম, অমূলদ সংখ্যা পেলাম। আর আবার দেখো আমি আরেকটা অমূলদ সংখ্যা নিচ্ছি, ধরে নাও একটা অমূলদ সংখ্যা নিচ্ছি √2, আরেকটা নিচ্ছি আমি মাইনাস √2, তাহলে গুণ করলে কি হবে, √2 গুণন মাইনাস √2 সমান সমান, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, √2 গুণ করলে হবে √4, আর √4 এর বর্গমূল হলো 2। আর তাহলে দেখো দুটো অমূলদ সংখ্যার গুণফল কি হলো, মূলদ সংখ্যা হলো, মানে দুটো অমূলদ সংখ্যার গুণফল অমূলদ সংখ্যাও হয় আবার মূলদ সংখ্যাও হয়, কিন্তু এখানে বলেছে যে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, তার মানে এই কথাটা মিথ্যা, তাই তো? তো আমরা পুরো লাইনটা লিখবো মিথ্যা। তো দেখো আমি লিখে নিয়েছি দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, এই কথাটা হবে মিথ্যা। 5-এর দাগে আছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তো এই কথাটা সত্য না মিথ্যা? তো দেখো এই কথাটা সত্য হবে, কারণ বাস্তব সংখ্যা মানে আমি বলেছিলাম মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা তারপর ভগ্নাংশ পূর্ণ সংখ্যা এগুলো সব কিছুই হবে বাস্তব সংখ্যা, তার মানে প্রত্যেকটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে এটা সত্য হবে। তাহলে তোমরা লিখে নেবে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, এই কথাটা হলো সত্য। 6-এর দাগে বলেছে প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, তো এই কথাটা তো মিথ্যা হবে, প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা কীভাবে হয়, তোমাদেরকে একটু আগেই বললাম বাস্তব সংখ্যা মানে সেটা মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, তাহলে এখানে বলেছে প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলদ সংখ্যা, এটা তো মিথ্যা হবে, কারণ প্রতিটি বাস্তব সংখ্যা ভগ্নাংশ হতে পারে, এই অমূলদ সংখ্যা হতে পারে, মূলদ সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে, অখণ্ড সংখ্যা হতে পারে, কিন্তু এখানে বলেছে অমূলদ সংখ্যা, তার মানে এটা মিথ্যা। তাহলে তোমরা পুরো লাইনটা তুলে ফার্স্ট ব্র্যাকেটে লিখবে মিথ্যা।
দুইয়ের দাগে আছে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, চারটি অমূলদ সংখ্যা লিখি। তো দেখো অমূলদ সংখ্যাটা কি, তোমরা এই পুরোটা লিখে নেবে। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0, তাদের অমূলদ সংখ্যা বলে। তো তোমরা লিখে নেবে চারটা উদাহরণ, √2, √3, √5, √7, ব্যাস এই চারটা দিলেই হবে। তিনের দাগে আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা লিখি। তো দেখো তোমাদেরকে আমি খুব সহজভাবে বুঝিয়ে দেব। মূলদ সংখ্যা মানে, তোমরা ভালো করে কথাটা শুনবে, যেটার বর্গমূল আমরা করতে পারবো সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো, আর যেটার বর্গমূল আমরা করতে পারবো না সেটা হবে অমূলদ সংখ্যা, বুঝলে? তাহলে দেখো √9 আছে, প্রথমটা আছে √9। তো আমি তুলে নিচ্ছি। প্রথমেরটা আছে √9। তো 9-এর বর্গমূলটা কি হয়? দেখো 9-এর বর্গমূল আমরা জানি 3 তিরিক্ষা 9 হয়, 3 তিরিক্ষা 9 হয়, তাহলে দুটো জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোবে। দেখো √9-এর বর্গমূল হয়ে গেল 3। 3টা কি? 3টা মূলদ সংখ্যা, কারণ 3কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। তো সোজা কথা তোমরা এটাই মাথায় রাখবে, যেটার বর্গমূল করা যাবে সেটা হবে মূলদ সংখ্যা, বুঝলে? তো এবার দেখো √12 আছে 225, তাহলে 2-এর দাগে আছে √225, তাহলে এটা লিখে নেই, এটা হবে মূলদ সংখ্যা। দেখো √225, 225কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথম 5 দিয়ে ভাগ করব, 4 5 হবে 20, আবার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করব, 5 9 45, এবার 3 দিয়ে ভাগ করব, 3 তিরিক্ষা 9। তাহলে দেখো √225কে আমরা লিখতে পারি 5 গুণন 5 গুণন 3 গুণন 3 লিখতে পারি। তাহলে এই দুটো জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা বেরোবে √2-এর বাইরে, আবার একই রকম ভাবে এই দুটো জোড়া সংখ্যা থেকে একটা বেরোবে, তাহলে 3 5 কত 15। তাহলে √225-এর বর্গমূল কত? 15। 15টা কি? মূলদ সংখ্যা, কারণ 15কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, বুঝলে? 3-এর দাগে আছে √7। দেখো 3-এর দাগে আছে √7, 7-এর তো আমরা বর্গমূল করতে পারবো না। যেহেতু 7-এর বর্গমূল আমরা করতে পারবো না, তাই আমরা এটাকে লিখে নেব যে এটা হবে অমূলদ সংখ্যা। 4-এর দাগে আছে √50। দেখো 4-এর দাগে আছে √50। তো 50কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে 2 দিয়ে ভাগ করব, হবে 25, এরপর 5 দিয়ে ভাগ করব, 5 5 25। তাহলে 50 মানে আমরা কি পাচ্ছি? 2 গুণন 5 গুণন 5 পাচ্ছি। তাহলে দেখো এই দুটো জোড়া সংখ্যা থেকে একটা 5 বেরোবে, কিন্তু 2 তো একটা আছে, তাহলে 2 তো বেরোতে পারবে না, 2 √12-এর ভিতরে থেকে যাবে। যেহেতু আমরা এখানে বর্গমূল করতে পারছি না, তাহলে আমরা বলবো √50 হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নেব, এটা হলো অমূলদ সংখ্যা। এরপরে দেখো 5-এর দাগে আছে √100। দেখো 100কে যদি আমরা বর্গমূল করি, 100-র বর্গমূল হয় 10, কারণ 100কে আমরা লিখতে পারি 10 গুণন 10, তাহলে দুটো 10 থেকে একটা 10 বেরোবে, অর্থাৎ 100-র বর্গমূল হলো। তাহলে আমরা লিখবো যে √100টা হবে মূলদ সংখ্যা, কারণ এর বর্গমূল করতে পেরেছি। আর এখানে দেখো -√81 আছে, 81কে আমরা লিখতে পারি 9 9 81, তাহলে দুটো 9 থেকে একটা 9 বেরোবে, তাহলে এটাও হবে মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। এবার দেখো √12 কি আছে 42, আমরা 42-এর কিন্তু বর্গমূল করতে পারবো না, যেহেতু এটা বর্গমূল করতে পারবো না, তাই আমরা এটাকে লিখবো এটা অমূলদ সংখ্যা। √29, এটাকেও আমরা বর্গমূল করতে পারবো না, তাহলে এটাও হবে অমূলদ সংখ্যা। এবার দেখো √12 আছে 1000। 1000কে দেখো আমি যদি উৎপাদকে বিশ্লেষণ করি, 10 দিয়ে ভাগ করি, তাহলে হবে 100, আবার 10 দিয়ে ভাগ করলে হবে 10। তাহলে দেখো √12 1000 মানে 10 গুণন 10 গুণন 10, তাহলে এই দুটো থেকে একটা 10 বেরোবে, কিন্তু এই 10 তো বেরোতে পারবে না, এটা √12-এর ভিতর থেকে যাবে। তাহলে -√1000 1000-এর বর্গমূল তো আমরা করতে পেলাম না, যেহেতু পেলাম না তাই এটা হবে অমূলদ সংখ্যা, বুঝলে? 4-এর দাগে আছে সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তো দেখো আমি লিখে নিয়েছি সংখ্যা রেখায় √5 স্থাপন করি। তো সংখ্যা রেখায় √5 স্থাপন করার আগে আমাদের প্রথমে জানতে হবে সমকোণী ত্রিভুজের লম্ব কোণটা, ভূমি কোণটা, অতিভুজ কোণটা। তো দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ মানে তোমরা জানো যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। তো এই কোণটার মান হলো 90 ডিগ্রি, ঠিক আছে? তো এটাকে আমরা বলবো লম্ব, এটাকে বলবো আমরা ভূমি, আর এটাকে বলবো আমরা অতিভুজ। তো ভালো করে শুনবে। তো এই √5টাকে আমাদের এমনভাবে বানাতে হবে, দেখো আমরা পিথাগোরাসের সূত্র জানি। আমরা পিথাগোরাসের সূত্রটা কি জানি? আমি লিখে দিচ্ছি,
পিথাগোরাসের সূত্রানুযায়ী, হ্যাঁ, আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান সমান হয় লম্ব স্কোয়ার প্লাস হয় ভূমি স্কোয়ার, বা অতিভুজ সমান সমান, দেখো এই স্কোয়ার উঠে গেলে হয়ে যাবে রুট ওভার, তাহলে রুট ওভার কী হবে, লম্ব স্কোয়ার প্লাস হবে ভূমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে যে অতিভুজ আছে এই অতিভুজটাই হলো রুট ওভার 5। তো এই রুট ওভার 5টাকে স্থাপন করতে গেলে আমাদের লম্ব এবং ভূমির মান জানা থাকতে হবে, এবং লম্ব এবং ভূমির মান কত হলে এবং তাদের বর্গের সমষ্টি যোগ করে যেন এটা আসে। তাহলে লম্বের মান কত ধরবো আর ভূমির মান কত ধরবো। দেখো রুট ওভার 5 যেটা আছে এটাকে আমি এখানে তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এখানে রুট ওভার 5 আছে, 5টাকে আমরা এভাবে লিখতে পারি না, 4 যোগ 1 লিখতে পারি, তাই না? তাহলে কত হবে, 5ই হবে। তারপরের লাইনে আমরা লিখতে পারি, দেখো 4কে লিখতে পারি 2-এর মাথা স্কোয়ার লিখতে পারি, আর 1কে আমরা 1-এর মাথা স্কোয়ার লিখতে পারি। 2-এর স্কোয়ার মানে দুটো 2 গুণ করলে 4ই হবে, 1-এর স্কোয়ার মানে 1ই হবে, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে, 5ই হবে। এবার এখানে যে এই 2 আছে, এই 2 সংখ্যাটা যে আছে এটাকে আমরা কি ধরবো, ভূমি ধরবো, আর এই 1টাকে আমরা ধরবো লম্ব, যেটা ছোট আছে সেটাকে সবসময় আমরা লম্ব ধরবো। ঠিক আছে, দেখো আমি যদি এখানে লম্বের মান 1 বসাই, ভালো করে শোনো, এখানে লম্বের মান যদি আমি 1 বসাই তাহলে 1 স্কোয়ার হবে, আর ভূমি এখানে কত আছে, 2 আছে, তাহলে ভূমির মান যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার হবে। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে কত, 4, তাহলে যোগ করলে কত আসবে, 5, তাহলে রুট ওভার 5, তাহলে অতিভুজের মানটা কত এলো, রুট ওভার 5। তো রুট ওভার 5টা কীভাবে আসলো, যখন আমরা ভূমির মান 2 একক ধরেছি এবং লম্বের মান 1 একক ধরেছি, তাই তো? ঠিক একই রকমভাবে আমরা এখানে করব। তো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নেব। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নেব। তো আমি একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তো এবার আমরা কি করব, এবার আমরা এখানে ধরে নাও আমি এটাকে 0 দিচ্ছি। ঠিক আছে, এটাকে 0 দিচ্ছি, তাহলে এটা 1 মানে সমান দূরত্ব রাখবো, 2 3 সমান দূরত্ব রাখবো। ঠিক আছে, 3 4 5 6 7 8 9 10, তো এইরকমভাবে সমান দূরত্ব রাখবো। তো এটা এবার আমি নাম দিয়ে দিই। তো এটাকে 0 ধরবো, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7 8 9 10, আর এটা হবে -1 আর এটা হলো -2। তো এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমরা ভূমিটাকে কত ধরেছিলাম, ভূমিটাকে আমরা 2 একক ধরেছিলাম, তাহলে আমরা সবসময় 0 থেকে মাপবো। ঠিক আছে, সবসময় 0 থেকে ধরবো, তাহলে 0 থেকে 2 একক কোন পর্যন্ত, এই পর্যন্ত, তাহলে এটা হলো ভূমি, বুঝলে? এবার লম্বটাকে কত ধরেছি আমরা, লম্বটাকে আমরা 1 একক ধরেছি, তো লম্ব তো সোজা হবে, তো সোজা হওয়ার জন্য এটাকে 90 ডিগ্রি রাখতে হবে, কারণ সোজাটা এরকম হতে পারে, এরকম মানে বাঁকা হতে পারে, তো সেই জন্য আমাদের এখানে একটা 90 ডিগ্রি এঁকে সোজা করতে হবে। তো দেখো আমি একটা 90 ডিগ্রি রাখছি, যেখানে 2 মানে 2 একক মানে এখান থেকে এখানে তো 2, তো এখানে আমাদের 90 ডিগ্রিটা আঁকতে হবে। তো আমরা এখানে বসাবো, এটা ঠিক 2-এর মধ্যে বসিয়ে মানে সরলরেখার সঙ্গে সোজা করব। তো দেখো সোজা করছি, তাহলে 90 হলো এখানে, ঠিক এই সোজাসুজি আমাদের 1 একক নিতে হবে। তো দেখো আমি স্কেলের সাহায্যে 1 একক নিয়ে নিচ্ছি, ঠিক এই সোজাসুজি। তো দেখো 6-এর থেকে যদি আমি 5 যাই, দেখো এই সোজাসুজি আছে, তো হ্যাঁ সোজাসুজি আছে, তাহলে 6-এর থেকে যদি আমি 5 যাই তাহলে আমার কিন্তু 1 হয়ে গেল, মানে এখান থেকে এইটুকু মানে তো 1, বা এখান থেকে এইটুকু 1, বুঝলে? 5-এর থেকে যদি 4 যাই তো এখান থেকে এইটুকু হলো 1 একক। তাহলে দেখো ভূমিটা হলো 2 একক আর লম্বটা কত হলো 1 একক। তো এবার আমরা 0 আর এই মানটা মানে এই বিন্দুটা যোগ করে দেবো, 0 আর এটা যোগ করে দেবো। তো দেখো যোগ করে দিলাম, তাহলে এটা নাম দিয়ে দিই, এটা নাম দিচ্ছি ও, এটা নাম দিচ্ছি এ, এটা নাম দিচ্ছি বি। তাহলে আমরা লিখবো যে সুতরাং এ ও বি, এ ও বি ত্রিভুজের কমা, তাহলে এখানে লম্ব কোনটা, লম্ব হলো এ বি, তাহলে আমরা লিখে নেব লম্ব, ফার্স্ট ব্র্যাকেটে লিখবো এ বি সমান সমান, এটাকে আমরা নিয়েছি 1 একক। তারপর আমরা ভূমি যেটা আছে, ভূমিকে নিয়েছি, ভূমি যেটাকে নিয়েছি আমরা ও এ সমান সমান নিয়েছি 2 একক। ঠিক আছে, এবার আমরা লিখব যে সুতরাং পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি, আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে অতিভুজ স্কোয়ার, তাহলে এখানে অতিভুজ কোনটা, ও বি, এটা হলো অতিভুজ,
তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব হলো এখানে এ বি, তাহলে এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হলো এখানে ও এ, তাহলে ও স্কোয়ার, বা তাহলে দেখো ও বি স্কোয়ার উঠে গেলে রুট ওভার হবে এ বি স্কোয়ার প্লাস ও স্কোয়ার। কারণ তোমাদেরকে বলেছিলাম ও বি হলো অতিভুজ, তাহলে অতিভুজের মান সবসময় কী হয়, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে বা ও বি সমান সমান রুট ওভার, তাহলে এ বির মান কত এখানে, এ বির মান হলো 1, তার হবে স্কোয়ার, আর ও এর মান কত এখানে 2, তাহলে 2 এর মাথা স্কোয়ার, বা বা ও বি সমান সমান 1 স্কোয়ার মানে হবে 1, 2 স্কোয়ার হবে 4, বা ও বি সমান সমান যোগ করলে আসবে রুট ওভার 5। ঠিক আছে, তাহলে ও বি কত, রুট ওভার 5, তাহলে এখান থেকে এটুকু হলো রুট ওভার 5। এবার এই রুট ওভার 5টাকে আমাদের এই সংখ্যা রেখা, মানে এই যে এটা হলো সংখ্যা রেখা, এই সংখ্যা রেখায় আমাদের স্থাপন করতে হবে। তো এটা কিভাবে স্থাপন করব, আমরা প্রথমে কাটা কম্পাসের সাহায্যে এই ও বির মাপটা নিয়ে নেব। ঠিক আছে, কাটা কম্পাসের সাহায্যে এই ও বিন্দুতে বসিয়ে এই ও বির মাপটা নিয়ে নেব। ও বির মাপ নিয়ে নেওয়ার পর এভাবে আমরা কেটে দেবো। দেখো ও বির মাপ নিয়ে নিলাম, ও বির মাপ নেওয়ার পর এই ও বির মাপটা আমরা সংখ্যা রেখায় বসিয়ে দেবো। তাহলে এইভাবে কেটে দেবো। ঠিক আছে, তাহলে কেটে আমরা যে এই সংখ্যা রেখায় যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটা, এটার নাম ধরে নাও আমি পি বিন্দু পেলাম। তাহলে সংখ্যা রেখায় দেখো রুট ওভার 5 স্থাপন করে কোন বিন্দু পেলাম, রুট ওভার 5 স্থাপন করে পি বিন্দু পেলাম। তাহলে এটাই আমরা লিখবো, মানে আমাদের এটাই বলেছে যে সংখ্যা রেখা রুট ওভার 5 স্থাপন করো। তো আমরা লিখবো যে সুতরাং ও বিন্দুকে কেন্দ্র করে মানে এটা ও বিন্দু, ঠিক আছে, ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান মাপ নিয়ে লিখে নেব আমরা ও বি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ভালো করে দেখো, ও বিন্দুকে কেন্দ্র করে এই ও বি ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্তচাপ আমরা বৃত্তচাপ অঙ্কন করলাম, যা সংখ্যা রেখাকে পি বিন্দুতে ছেদ করলো। তো দেখো ও বিন্দুকে কেন্দ্র করে ও বি এর মাপ নিয়ে আমরা এইভাবে যখন কাটা কম্পাস দিয়ে এই বৃত্তচাপটা ঘোরালাম, তখন কোথায় ছেদ করলো, পি বিন্দুতে ছেদ করলো। তাহলে আমরা লিখব যে সুতরাং ওপি সমান ওপি কোনটুকু, ওপি বলতে এখান থেকে এই পর্যন্ত ওপি, এটাই হবে রুট ওভার 5 একক, তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে নিই। সুতরাং সংখ্যা রেখায় বা এখানে লিখে নেই রুট ওভার 5 সংখ্যা রেখায় স্থাপন রুট ওভার 5 সংখ্যা রেখায় স্থাপন করে পি বিন্দু পেলাম, বুঝলে। দেখো রুট ওভার 5, এই রুট ওভার 5টাকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করে কি বিন্দু পেলাম, পি বিন্দু পেলাম। তো এইটুকু তোমাদের করতে হবে। 5-এর দাগে আছে সংখ্যা রেখায় রুট ওভার 3 স্থাপন করি। তো দেখো আমি লিখে নিয়েছি সংখ্যা রেখায় রুট ওভার 3 স্থাপন করি। তো এখানে এই রুট ওভার 3 কি, এই রুট ওভার 3 হলো অতিভুজ। এই অতিভুজের মানটা আমরা কিভাবে বের করব, দেখো একটু আগে তোমাদেরকে সূত্রটা শেখালাম যে অতিভুজের সূত্রটা হয় যে অতিভুজ সমান হয় রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো এই রুট ওভার 3 এর মানটা আমরা কিভাবে বের করব, দেখো রুট ওভার 3 এর মানটা আমরা এভাবে বের করতে পারবো যে 1 স্কোয়ার যোগ আমরা লিখতে পারি রুট ওভার 2 তার স্কোয়ার। দেখো 1 স্কোয়ার মানে 1, আর রুট ওভার 2 তার মাথা স্কোয়ার মানে রুট ওভার 2 যদি আমরা দুটো গুণ করি তাহলে রুট ওভার 4 হবে, আর 4-এর বর্গমূল হবে 2। তাহলে এই পুরোটা মানে হলো 2 আর 1 যদি যোগ করি তাহলে কত হবে, 3 হবে। এখানে এই 1টাকে আমরা ধরবো লম্ব, আর এই রুট ওভার 2টাকে ধরবো আমরা ভূমি। দেখো আমরা এই 1 এককটা কিন্তু আমরা স্কেলের সাহায্যে নিতে পারবো, কিন্তু এই রুট ওভার 2টা কি আমরা স্কেলের সাহায্যে নিতে পারবো না। তো রুট ওভার 2টা হলো অমূলদ সংখ্যা, এটা তো আমরা স্কেলের সাহায্যে নিতে পারবো না। তো এটা আমরা কিভাবে করব, আমরা এটাকে আমাদের প্রথমে আঁকতে হবে, মানে রুট ওভার 2টা প্রথমে সংখ্যা রেখা স্থাপন করতে হবে, তারপর আমাদের রুট ওভার 3টা স্থাপন করতে হবে। তো আমরা রুট ওভার 2টা কীভাবে স্থাপন করব, দেখো রুট ওভার 2 সমান আমরা এটাকে লিখতে পারি 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার লিখতে পারি। এখানে এই 1টাকে আমরা ধরবো, আমরা লম্ব, আর এই 1টাকে ধরবো আমরা ভূমি। তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি, অতিভুজের মান হয়, বুঝলে।
তাহলে আমরা প্রথমে রুট ওভার 2টা সংখ্যারেখা স্থাপন করব। তো দেখো আমি রুট ওভার 2টা কীভাবে সংখ্যারেখা স্থাপন করছি। প্রথমে এভাবে একটা সংখ্যারেখা টেনে নেব, তারপর আমরা সমান দূরত্ব রাখবো। দেখো 5-এর পরে 6 এভাবে সমান দূরত্ব রাখবো, 7, 8, 9, 10, 11 এরকমভাবে সমান দূরত্ব রাখবো, 4 এখানে 3, 2 এভাবে সমান দূরত্ব রাখবো। তো এইদিকে একটা তীর চিহ্ন দেবো, এখানে একটা তীর চিহ্ন দেবো, ঠিক আছে। তো আমি এটাকে শূন্য ধরছি, তাহলে এটা হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হবে 6, আর এটা হবে -1, এটা হবে -2, আর এটা হবে -3, আর এটা হবে -4, ঠিক আছে। তো এবার দেখো আমরা এখানে লম্ব কত নেব, লম্ব নেব আমরা 1 একক। তাহলে এখান থেকে এখানে হলো 1 একক। এবার এখানে আমাদের একটা চাঁদার সাহায্যে 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো আমি চাঁদার সাহায্যে এখানে 90 ডিগ্রি এঁকে নিচ্ছি। তো এখানে বসিয়ে আমরা সোজাসুজি করবো এটা। তাহলে যদি সোজাসুজি করি 90 মানে এই সোজাসুজি হবে, তাই তো। তাহলে এই সোজাসুজি আমরা 1 নেব। দেখো তো আমরা এখানে 1 নেব। তো দেখো এই 7 দেখতে পাচ্ছ, এই 7-এর থেকে যদি আমরা 6 যাই, আমাদের এটা সোজাসুজি রাখতে হবে, হ্যাঁ। 7-এর থেকে যদি 6 যাই তাহলে কিন্তু আমাদের 1 একক হয়ে গেল। তো এবার আমরা কি করব, এই 0 আর এটা আমরা যোগ করে দেবো। তাহলে 0 আর এটা আমরা যোগ করে দেবো। তাহলে দেখো এখান থেকে এইটুকু কত ছিল 1, আর এইটুকু কত 1। তাহলে লম্ব স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি অতিভুজের মান হয়, তাহলে এটা হবে রুট ওভার 2। তাহলে আমরা এখানে লিখে নেব, এটার নাম দিচ্ছি আমি ও, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি। তাহলে লিখবো যে সুতরাং ত্রিভুজ, এখানে ত্রিভুজটার নাম কি বলবো, এ বি ও, এ বি ও এর অ্যাঙ্গেল এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে আমরা বলবো যে অ্যাঙ্গেল বি এ ও সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এখানে দেখো এখানে লম্ব কোণটা আমরা লিখে নেব, লম্ব এটা হলো এবি, লম্ব এবি সমান সমান আমরা 1 একক নিয়েছি। আর ভূমি এটা ভূমি হলো ও এ, তাহলে ও এ সমান সমান নিয়েছি আমি 1 একক। তাহলে সুতরাং আমরা ডাইরেক্ট লিখবো অতিভুজ। দেখো আমি ডাইরেক্টলি লিখছি, ঠিক আছে। অতিভুজ সমান সমান আমরা কি জানি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ কোনটা, অতিভুজ হলো ওবি, তাহলে ওবি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব এখানে কোনটা এবি, তাহলে এবি স্কোয়ার প্লাস ভূমি কোনটা এখানে ও এ স্কোয়ার সমান সমান রুট ওভার এবির মান হলো 1 তার স্কোয়ার প্লাস 1 তার স্কোয়ার সমান সমান হবে 1 স্কোয়ার মানে 1 যোগ 1 স্কোয়ার মানে 1 সমান সমান রুট ওভার 2। তাহলে বুঝলে এই ওবির মানটা হলো রুট ওভার 2। এবার দেখো এখানে আমরা এবার রুট ওভার 3 কীভাবে স্থাপন করব। এটাকে রুট ওভার 2টাকে আমরা কি নিয়েছিলাম, রুট ওভার 2টাকে আমরা ভূমি নিয়েছি। এবার এখানে আমাদেরকে 1 একক নিতে হবে। তো আমরা কি করব, খাতাটাকে একটু এভাবে ঘোরাবো এবং চাঁদার সাহায্যে এখানে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো আমি চাঁদার সাহায্যে 90 ডিগ্রি আঁকছি। তো এই পয়েন্টটাকে ঠিক এখানে রাখতে হবে, আর এটা 180-র সাথে সোজা রাখতে হবে। তো দেখো আমি এটার সাথে সোজা রাখছি এই সরলরেখার সঙ্গে। তো 90 মানে এই যে এখানে, ঠিক আছে। তাহলে এই সোজাসুজি আমাদেরকে 1 একক নিতে হবে। তো দেখো আমি এই সোজাসুজি, এটা ছিল 90-এর পয়েন্ট, তো এই সোজাসুজি 1 একক নেব। তাহলে এখান থেকে যদি 7 থেকে নেই, তাহলে 7 থেকে নিলে এখানে 6, এইটুকু হবে 1 একক। তো আমি 1 একক নিয়ে নিলাম। তাহলে দেখো এটা কিন্তু এবার ভূমি, এটা ভূমি আর এটা হলো লম্ব। এবার আমরা এই ও এর সঙ্গে এটা যোগ করে দেব। তাহলে ও এর সঙ্গে এটা যোগ করে দেব, ঠিক আছে। তো এটার নাম আমি দিচ্ছি সি। তাহলে আমরা লিখে নেব যে আবার কমা। তাহলে এখানে এই কোণটা হলো 90 ডিগ্রি, তাহলে এই কোণটার নাম আমরা কি বলবো, ও বি সি। তাহলে লিখবো আমরা অ্যাঙ্গেল ও বি সি সমান সমান হবে 90 ডিগ্রি। এবং দেখো এখানে এই বিসিটাকে আমরা 1 একক নিয়েছি। তাহলে আমরা এখানে লিখে নেব যে এখানে লম্ব হলো বিসি, যেটাকে আমরা 1 একক ধরেছি। আর ভূমি কোনটা, ভূমি হলো ওবি, এটা হলো রুট ওভার 2। তাহলে আমরা লিখে নেব যে এখানে ভূমি হলো ওবি, ভূমি ওবি সমান সমান এটা হলো রুট ওভার 2 একক। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং আমরা অতিভুজের মানে এটা দেখতে পাচ্ছি, অতিভুজ এটা হলো ওসি, এটা হলো অতিভুজ। তাহলে অতিভুজ হলো ওসি সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হলো বিসি তার স্কোয়ার প্লাস ভূমি হলো এখানে ওবি তার স্কোয়ার। তাহলে সমান সমান রুট ওভার বিসির মান কত 1, তাহলে 1 স্কোয়ার হবে। আর ওবির মান হলো রুট ওভার 2 তার স্কোয়ার সমান সমান রুট ওভার 1 স্কোয়ার মানে 1, আর রুট ওভার 2 তার স্কোয়ার মানে হবে রুট ওভার 4। রুট ওভার 4-এর বর্গমূল হলো 2।
তাহলে সমান সমান হলো √3। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এই ওসির মান, এটা হলো √3, বুঝলে। এবার এই ওসির মান আমাদের যেহেতু বলেছে সংখ্যা রেখা √3 স্থাপন করো, তাহলে আমরা কি করব, কাটা কম্পাসের সাহায্যে এই ওসির মানটা আমরা নিয়ে নেব। তো দেখো আমি কাটা কম্পাসের সাহায্যে এই ওসির মানটা আমি নিয়ে নিলাম, এই ওসির মান নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা এটাকে সংখ্যা রেখা স্থাপন করব। তো দেখো আমি সংখ্যা রেখা স্থাপন করছি, ঠিক আছে। এই ওসির মানটা কি করলাম, আমরা একটু ভালো করে নিতে হবে, নিয়ে আমরা সংখ্যা রেখা স্থাপন করলাম, ঠিক আছে। তো যাই হোক, তো দেখো এই ওসির মানটা, যে ওসির মানটা আছে এটা সংখ্যা রেখা কোথায় স্থাপন করলো, এখানে স্থাপন করলো। তো আমরা একটা নাম দিয়ে দিলাম, এটার নাম হলো পি বিন্দু। তো আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা রেখায় √3 স্থাপন করে পি বিন্দু পেলাম। তো এই বিন্দুটার নাম আমি কি দিলাম, এই বিন্দুটার নাম দিলাম আমি পি। তাহলে সংখ্যা রেখায় √3 স্থাপন করে আমরা এই পি বিন্দু পেলাম। 6-এর দাগে আছে একই সংখ্যা রেখা √5, √6, √7, -√6, -√8, -√11 স্থাপন করি। তো এবার কিন্তু আমাদের একটা সংখ্যা রেখার মধ্যে এই সবগুলো স্থাপন করতে হবে। তো ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে এই তিনটা সমানে কিন্তু মাইনাস আছে, তো এই মাইনাসের মানগুলো আমরা পরে বের করব। তো আমরা প্রথমে এই তিনটার মান বের করে নেই, যে √5 স্থাপন করতে গেলে আমাদের লম্ব এবং ভূমি কত নিতে হবে, একই রকমভাবে √6 ও √7 ক্ষেত্রে লম্ব ভূমি কত নিতে হবে। তো আমরা এই পজিটিভ তিনটাকে আমরা প্রথমে ভেঙে দেখি, তারপরে এই নেগেটিভগুলো ভাঙবো। তো দেখো প্রথমে তুলে নিচ্ছি √5, আরেকটা আছে √6, আরেকটা আছে √7। তো দেখো √5টাকে আমরা কিভাবে পাবো, √5টাকে পাবো আমরা যদি 1 স্কোয়ার করি যোগ যদি আমরা 2 স্কোয়ার করি। দেখো 1 স্কোয়ার মানে 1 আর 2 স্কোয়ার মানে 4, তাহলে 1 আর 4 যদি যোগ করি তাহলে আমরা 5 পাবো। এখানে একটাকে আমরা নিব লম্ব আর এই দুটাকে নেব আমরা ভূমি। তাহলে দেখো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি, অতিভুজের মান। একই রকমভাবে √6 কীভাবে পাবো, √6 পাবো আমরা যদি 1 স্কোয়ার যোগ আমরা লিখি √5 তার স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 আর √5 তার স্কোয়ার মানে √25, আর 25-এর বর্গমূল 5 হয়, তাহলে 5 আর 1 যোগ করলে হবে 6। এখানে আমাদের 1কে ধরতে হবে লম্ব আর √5টাকে ধরতে হবে ভূমি। √7টা কীভাবে পাবো, আমরা যদি 1 স্কোয়ার করি যোগ আমরা লিখি √6 তার স্কোয়ার। 1 স্কোয়ার মানে 1 আর √6 স্কোয়ার মানে হবে 36, তা √36-এর বর্গমূল হয় 6, তাহলে 6 আর 1 যোগ করলে হবে 7। এখানে এই 1টাকে আমাদের লম্ব ধরতে হবে আর √6টাকে আমাদের ভূমি ধরতে হবে, ঠিক আছে। তাহলেই কিন্তু আমরা এই মানগুলো পেয়ে যাব। তো আমরা প্রথমে একটা সংখ্যা রেখা এঁকে নেব। তো দেখো প্রথমে আমি একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি, ভালো করে দেখবে এই অঙ্কটা তোমাদের একটু বুঝতে হবে। তো দেখো আমি একটা সংখ্যা রেখা টেনে নিলাম, তো এই সংখ্যা রেখার দুপাশে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার আমরা সমান দূরত্ব নেব। তো দেখো সমান দূরত্ব নিচ্ছি 7, 8, 9, 10, 11, 12, 13 এরকম সমান দূরত্ব নেব। 14, 15, এইদিকে আছে 6, 5, 4, 3। তো এরকম সমান দূরত্ব নিয়ে নিলাম, ঠিক আছে। তো এবার আমি এটাকে 0 নিচ্ছি, তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা হবে 6, আর এইদিকে এটা হবে -1, এটা -2, আর এটা হবে -3, এটা -4, এটা হবে -5, আর এটা হবে -6, ঠিক আছে। তো এবার আমরা কি করব, আমরা প্রথমে এই √5টাকে সংখ্যা রেখায় স্থাপন করব। এর জন্য আমাদের কি করতে হবে, তো প্রথমে আমাদেরকে ভূমিকে 2 একক নিতে হবে, তাহলে 0 থেকে 2 একক মানে এই পর্যন্ত নিতে হবে। এবার লম্বটাকে নিতে হবে 1 একক, যেহেতু লম্ব আছে তার মানে আমাদের এখানে 90 ডিগ্রি চাঁদার সাহায্যে প্রথমে দেখাতে হবে। দেখো আমি 90 ডিগ্রিটা দেখাচ্ছি চাঁদার সাহায্যে। এখানে 2-এ বসাবো, 2-এর মধ্যে এটা বসাবো, এই পয়েন্টটা বসানোর পর 180 সঙ্গে সোজা করব, ঠিক আছে। তাহলে দেখো 90 মানে এই সোজাসুজি, তো এখানে আমাদের একটা লম্ব আঁকতে হবে। তো এই সোজাসুজি আমাদের এখানে কত নিতে হবে, 1 একক নিতে হবে। তো দেখো আমি 1 একক নিয়ে নিচ্ছি। যদি 10 থেকে ধরি, তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এটা সোজাসুজি যেন হয়। তাহলে 10 থেকে যদি ধরি তাহলে 9 এই পর্যন্ত হলো আমাদের 1 একক, তাহলে আমরা 1 একক নিয়ে নিলাম। এবার আমরা এই শূন্যের সঙ্গে এটাকে আমরা যোগ করে দেব। তো দেখো আমি শূন্যের সঙ্গে এটা যোগ করে দিচ্ছি। তাহলে আমরা ভূমিটা কত নিয়েছিলাম, ভূমিটা নিয়েছিলাম আমরা 2 একক আর লম্বটা নিয়ে নিলাম 1 একক। তো এই 2 একক এবং 1 একক যদি ধরি তাহলে কিন্তু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান কী হয়, √লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ হয়, তার মানে এই অতিভুজের মানটা পেয়ে যাব।
তো আমি প্রথমে নাম দিচ্ছি, তো ধরে নাও আমি এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি আমি এ, ঠিক আছে, এটার নাম দিচ্ছি আমি বি। তাহলে লিখে নেব যে ত্রিভুজ এ ও বি এর, এই ত্রিভুজের অ্যাঙ্গেল ও এ বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এখানে লম্ব কত? এখানে লম্ব হলো এ বি। তাহলে এ বি সমান সমান আমরা 1 একক নিয়েছি, আর ভূমি যেটা হলো ও এ, ভূমি ও এ সমান সমান নিয়েছি আমরা 2 একক। তাহলে অতিভুজের মান, অতিভুজ এখানে কোনটা? ও বি। তাহলে অতিভুজ সমান সমান সূত্রটা হয় √ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব কত? এখানে 1, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হলো 2, 2 এর মাথা স্কোয়ার। তাহলে কত পাবো? দেখো 1 স্কোয়ার মানে হয় 1, আর 2 স্কোয়ার মানে 4, তাহলে সমান সমান √5। তাহলে ওবির মান কোনটা? ওইটা হলো ওবির মান হবে √5। তাহলে এটা আমরা √5 পেয়ে গেলাম, বুঝলে। এবার এই √5টাকে আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের এই ওবির মানটাকে নিতে হবে কাটা কম্পাসের সাহায্যে। তো দেখো এই ওবির মানটা আমরা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাকে আমাদের সংখ্যা রেখা বসাতে হবে। তো দেখো নিয়ে নেওয়ার পর এভাবে সংখ্যা রেখাটা বসাতে হবে। তো একটু বেঁকে গেল, ঠিক আছে। তো কাটা কম্পাসটা একটু এখানে লুজ আছে, তো দেখো একটু ভালোভাবে বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই ওবির যে মাপটা আছে এটা আমরা কাটা কম্পাসের সাহায্যে এভাবে সংখ্যা রেখা স্থাপন করলাম, এবং এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা পি। কী নাম দিলাম? এটার নাম পি দিলাম, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা রেখায় √5 স্থাপন করে পি বিন্দু পেলাম, বুঝলে। এবার ভালো করে লক্ষ্য করে দেখো, এবার কি আছে? এবার আছে √6। তাহলে √6 যখন আমরা করব তখন ভূমি ধরতে হবে √5কে, আর লম্ব ধরতে হবে 1 একককে। তাহলে দেখো এবার আমরা এটাকে ভূমি ধরবো, আর এখানে আমাদের লম্ব 1 একক নিতে হবে। সেই জন্য আমরা খাতাটা একটু ঘুরিয়ে নেব, ঘুরিয়ে চাঁদার সাহায্যে প্রথমে আমাদের একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো চাঁদার সাহায্যে আমি 90 ডিগ্রি দেখাচ্ছি। 90 ডিগ্রি কোথায়? এখানে। তাহলে এই সোজাসুজি আমাদেরকে 1 একক নিতে হবে। তো আমরা 1 একক নিয়ে নিচ্ছি, লম্বটা আমরা 1 একক নেব। তো 12তে যদি বসাই তাহলে 11, মানে এই পর্যন্ত হলো 1 একক। তো এবার আমরা কি করব? ও আর এটা যোগ করে দেব, ঠিক আছে, ও বিন্দু আর এটা যোগ করে দেব। তাহলে এটা নাম দিচ্ছি সি। তাহলে আমরা লিখে নেব যে এই ত্রিভুজটার নাম কি হবে? এই ত্রিভুজটার নাম হবে বিওসি। তাহলে লিখব ত্রিভুজ বিওসি এর, এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হলো বিসি। তাহলে আমরা লম্ব নিলাম, লম্ব বিসি সমান সমান নিয়ে নিলাম 1 একক, আর ভূমি এখানে কোনটা? ভূমি হলো ওবি। তাহলে ওবি সমান সমান আমরা নিয়ে নিলাম এখানে √5 একক। তাহলে অতিভুজ এখানে কোনটা? অতিভুজ হলো ওসি। তাহলে ওসি সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে 1 স্কোয়ার যোগ √5 তার স্কোয়ার। তাহলে সমান সমান কত হবে? √1 যোগ 5 হবে, তাহলে √6 হবে 6। তো √6 আমরা এবার কি করব? কাটা কম্পাসের সাহায্যে এই √6 মাপটা আমরা নিয়ে নেব, অর্থাৎ ওসির মাপটা নেব। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এই ওসির মাপটা আমরা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নেব, ঠিক আছে। তাহলে ওসির মাপ নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এটাকে এভাবে ঘোরাবো। তাহলে দেখো ওসির মাপ নিয়ে নেওয়ার পর আমরা সংখ্যা রেখা কোন বিন্দু পেলাম? এখানে একটা বিন্দু পেলাম, এটা নাম দিচ্ছি পি, এর পর কিউ হয়, তাহলে কিউ দিচ্ছি, ঠিক আছে। তাহলে লিখে নেব যে সুতরাং সংখ্যা রেখায় √6 স্থাপন করে কিউ বিন্দু পেলাম, বুঝলে। তো এবার কি আছে? এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমরা কিন্তু √6 আমরা পেয়ে গেছি, তাই না? এবার দেখো এখানে কিন্তু √6 আছে কিন্তু সামনে মাইনাস। তাহলে মাইনাস মানে কি? সংখ্যা রেখার এই দিকে হবে, এই দিকে, তাই তো, শূন্যের বাঁ দিকে হবে। তো এবার আমরা কি করব? এই যে √6 যে মানটা পেলাম, অর্থাৎ ওই ও কিউ, এই ও কিউ এর মাপটা নিয়ে, হ্যাঁ, এই ও কিউ এর মাপটা নিয়ে আমরা এভাবে ঘুরিয়ে এই দিকে কেটে দেবো, মানে বাঁ দিকে কেটে দেবো। তাহলে কেটে দেওয়ার পর যে বিন্দুটা পেলাম, তো এটার নাম দিচ্ছি কিউ ড্যাশ দিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং ও কিউ এর সমান মাপ নিয়ে আমরা ও কিউ ড্যাশ পেলাম। সুতরাং ও কিউ ড্যাশ সমান সমান হবে √6, কিন্তু মাইনাস হবে, তাই না?
যেহেতু এটা সংখ্যা রেখার বাঁ দিকে আছে, মানে শূন্যের বাঁ দিকে আছে, তাহলে এখানে -√6 হবে। তো এটা হলো OQ ড্যাশ। তো এবার দেখো এবার আছে কি কি আছে 7। তো √7টা আমরা কীভাবে পাবো? আমরা যে এই যে OC এর মান যে √6 পেলাম, এই যে OCর মান যে আমরা √6 পেলাম, এটাকে আমাদের এবার কী করতে হবে? ভূমি ধরতে হবে এবং লম্বটা নিতে হবে আমাদের 1 একক। তো আমাদের এবার একই রকমভাবে খাতাটা ঘোরাতে হবে এবং এখানে আমাদেরকে একটা 90 ডিগ্রি আঁকতে হবে। তো দেখো আমি 90 ডিগ্রি আঁকছি। তো দেখো 90 ডিগ্রি এঁকে এখানে আমাদের একটা পয়েন্ট দিতে হবে। তো এই সোজাসুজি আমাদেরকে 1 একক নিতে হবে। তো দেখো আমি এই সোজাসুজি 1 একক নিচ্ছি। তাহলে এখানে 10-10-এর যদি বসাই তাহলে 10-এর আগে এখানে 9, আর এটা সোজাসুজি নিতে হবে, ঠিক আছে? এই দিকে খেয়াল রাখতে হবে। তাহলে ভালো করে বসাই, এটা হলো 10, তাহলে এখানে হলো 9, তাহলে এটুকু 1 একক। এবার আমরা কি করব? এটা আর এই O বিন্দুটা, এই দুটো যোগ করে দেব, যোগ করে দিলাম। তো এবার ভালো করে লক্ষ্য করো, আমরা লিখে নেব আবার কমা। এই ত্রিভুজটার নাম কি দিব? এই ত্রিভুজটার নাম OC, এটার নাম দিচ্ছি D। তাহলে OCD এই ত্রিভুজের ক্ষেত্রে, বা COD বলতে পারো, COD ত্রিভুজ COD এর এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হলো CD। তাহলে আমরা লিখে নেব যে লম্ব CD সমান সমান হলো 1 একক। আর ভূমি কোনটা? দেখো ভূমি হলো এটা, এই OC হলো ভূমি। তাহলে আমরা লিখে নেব এখানে ভূমি হলো OC সমান সমান আমরা নিলাম আমরা কত নিলাম? √6 নিলাম, 6 একক। তাহলে এখানে অতিভুজ কোনটা? ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হলো OD। তাহলে আমরা লিখে নেব সুতরাং OD অর্থাৎ অতিভুজ সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি এখানে √6, তাহলে সমান সমান √1 + 6 সমান সমান √7। তাহলে ODর মাপ কত? OD হলো √7, অর্থাৎ এটা আমরা √7 পেয়ে গেলাম। এবার এই √7-এর মাপ অর্থাৎ ODর মাপটা, এই ODর মাপটাকে নিতে হবে কাঁটা কম্পাসের সাহায্যে। তো দেখো ODর মাপটা আমি কাঁটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম। এবার এই ODর মাপটাকে এভাবে ঘোরাতে হবে, ঘুরিয়ে সংখ্যা রেখায় বসাতে হবে। তো দেখো সংখ্যা রেখায় আমি বসালাম এবং বসানোর পর এটা P, এটা Q, এটাকে আমরা নাম দিচ্ছি R বিন্দু। তাহলে কি বিন্দু পেলাম? R বিন্দু পেলাম। তাহলে এবার আমরা এটা লিখে নিই। তো আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যা রেখায় √7 স্থাপন করে আমরা R বিন্দু পেলাম, বুঝলে? তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু প্রায় সব শেষের দিকে মাত্র দুটো আছে। √5 হয়ে গেছে, √7 হয়ে গেছে, √6 হয়ে গেছে, -√6 এই চারটা হয়ে গেছে। এবার আছে শুধু বাকি -√8 আর -√11। তো আমাদের প্রথমে এটাকে ভেঙে দেখতে হবে যে আমাদের কত কত ধরলে এটা হয়। দেখো -√8। তো দেখো এখানে আছে -√8। তো এই -√8টা কীভাবে করবো? আমরা এভাবে লিখতে পারি না যে মাইনাস, আমরা লিখতে পারি আমরা প্রথমে 1কে লিখতে পারি 1 স্কোয়ার, প্লাস লিখতে পারি √7 তার স্কোয়ার। তাহলে দেখো মাইনাস, এখানে 1 স্কোয়ার মানে কত হবে? 1, আর √7-এর মাথা স্কোয়ার মানে কত? 7 হবে, কারণ 7 7 49 হয়, এর বর্গমূল হয় 7, তাই তো? তাহলে যদি যোগ করি তাহলে কত হবে? √8। তাহলে -√8 আমরা কীভাবে পাবো? যদি আমরা 1কে যদি আমরা এই লম্ব ধরি আর √7কে যদি আমরা ভূমি ধরি, তাহলে কিন্তু আমরা পাবো। তাহলে দেখো এই -√8টা আমরা কিভাবে সংখ্যা রেখা স্থাপন করব। দেখো আমাদের তাহলে এখানে √7টাকে ভূমি নিতে হবে। তো এবার আমরা এই √7-এর মাপটা আমরা এখানে বসিয়ে, এখান থেকে এই পর্যন্ত √7-এর মাপ, তাই তো? ওই OD মানেই √7। এবার দেখো এখানে কিন্তু সামনে মাইনাস আছে, মাইনাস থাকার জন্য এটাকে আমরা কি করব? এই দিকে টানবো, এই দিকে, ঠিক আছে? এই দিকে থাকবে, মানে শূন্যের বাঁ দিকে থাকবে। তাহলে এটা কি? এখান থেকে আমরা যেহেতু এই মাপটা আমরা এখানে বসালাম, তার মানে এই O থেকে এই পর্যন্ত মান কিন্তু √7, বুঝলে? তো এটার নাম দিচ্ছি আমরা এটার নাম কি দেবো? এটার নাম এখানে R আছে, আমি S দিচ্ছি, ঠিক আছে? এটার নাম আমি S দিচ্ছি। তাহলে দেখো এই OS মানে এখান থেকে এইটুকু কি হবে? OS এইটুকু নাম হবে, মানে এটুকু হবে ভূমি, তাই তো? তাহলে আমাদের এখানে √7 নেওয়া হয়ে গেল। এবার আমাদের লম্ব 1 একক নিতে হবে। যেহেতু আমরা লম্ব নেব, তাই আমাদের চাঁদার সাহায্যে এখানে 90 ডিগ্রিটা আগে দেখাতে হবে। তো দেখো চাঁদার সাহায্যে আমি এখানে এই S বিন্দুতে বসিয়ে আমি 90 ডিগ্রি সোজা করলাম, দেখো এখানে। তো এবার এই সোজাসুজি আমাদেরকে 1 একক নিতে হবে। তো দেখো আমি 1 একক নিয়ে নিচ্ছি এই সোজাসুজি। তো
তো কোন বিন্দুটা ছিল আরেকবার দেখি, এই বিন্দুটা। তো এই বিন্দু সোজাসুজি আমরা 1 একক নেব। তো দেখো 6 আছে এখানে, 6 থেকে আমরা যদি 5 চাই, এই 5 তাহলে আমাদের 1 একক হয়ে যাবে, বুঝলে। এবার আমরা কি করব, এবার আমরা এই শূন্যের সঙ্গে বা এই ও বিন্দুর সঙ্গে এটাকে যোগ করে দেব, ও বিন্দুর সঙ্গে এটাকে যোগ করে দেব, বুঝলে। তাহলে দেখো এখান থেকে এইটুকু মানে এই ভূমিটা ছিল √7, এইটুকু √7 ছিল, কারণ এই মাপটা নিয়েই তো আমরা এখানে বসিয়ে কেটেছিলাম। তাহলে এটুকু হলো √7, ভূমি হলো √7, আর লম্বটাকে আমরা 1 একক নিয়েছি। তাহলে √7 যদি ভূমি নেই আর লম্ব যদি 1 নেই, তাহলে √, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি অতিভুজের মানটা, তাহলে √8টা আমরা পেয়ে যাব, বুঝলে। তাহলে এটা হবে √8, এটা হবে √8, বুঝলে। তো আমি এটার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম আমি দিয়ে দেবো যে এটার নাম টি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এই যে ওটি, এই ওটির মানটা আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত কাটা কম্পাসের সাহায্যে নেব। তো আমরা এখান থেকে এই পর্যন্ত কাটা কম্পাসের সাহায্যে আমরা নিয়ে নেব প্রথমে। তো দেখো এই ওটির মাপটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমরা সংখ্যারেখা বসিয়ে দেবো। তাহলে সংখ্যারেখা বসিয়ে আমরা এই বিন্দুটা পেলাম। তো এটার নাম আমি দিচ্ছি ইউ, দিচ্ছি ইউ, বুঝলে। তো এবার আমরা এই ভাষাটা লিখব। তো দেখো এটার ভাষাটা আমি এই খাতায় লিখছি, না হলে বারবার আমাকে পেজ উল্টাতে হবে আর তোমরা বুঝবে না। আর এখানে দেখো বুঝিয়ে বুঝিয়ে এখানে লিখছি। তাহলে আমরা এখানে -√8টা কীভাবে স্থাপন করলাম, -√8টা স্থাপন করলাম আমরা এই এই ওডির মাপ নিয়ে, আমরা ওডি এর সমান মাপ নিয়ে, ওডি এর সমান মাপ নিয়ে আমরা কি করলাম, এই দিকে কাটলাম। কাটার পর আমরা কোন বিন্দু পেলাম, আমরা পেলাম এখানে এই বিন্দুটা পেলাম, আর এই বিন্দুটার নাম আমি দিয়েছি এস। তাহলে আমরা লিখব ও এস পেলাম। তাহলে এখান থেকে এই পর্যন্ত হলো এস, এটা কিন্তু এস বিন্দু, হ্যাঁ এটা এস, আর ইউটা হলো এটা, ঠিক আছে, এটা হলো ইউ। তাহলে ও এস পেলাম। সুতরাং ও এস সমান সমান হলো √7। তাহলে এখানে মাইনাস হবে যেহেতু বাদিকে আছে, তাহলে এখানে -√7। এবার দেখো তাহলে ও এস এখান থেকে এই পর্যন্ত হলো √7, আর আমরা এখানে এই লম্বটা নিয়েছি আমরা এসটি সমান সমান আমরা নিয়েছি 1 একক। তাহলে এই মানটা ধরে যখন √7 একক আর √7 একক আর 1 একক ধরে যখন আমরা করেছিলাম, তখন আমরা অতিভুজ পেয়েছিলাম কি ওটি। তাহলে ওটি সমান সমান √, কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব এখানে কত, লম্ব হলো 1, তাহলে 1 স্কোয়ার প্লাস ভূমি হলো √7 তার স্কোয়ার, তাহলে সমান সমান হবে √, 1 স্কোয়ার মানে 1 যোগ 7 স্কোয়ার মানে √7 স্কোয়ার মানে √49, 49 বর্গমূল হয় 7, তাহলে যোগ করলে হবে √8। কিন্তু সামনে আমাদের মাইনাস দিতে হবে। কেন মাইনাস দিতে হবে, কারণ যেহেতু আমরা সংখ্যারেখার বাদিকে করছি, বাদিকে করলে আমাদের এখানে মাইনাস দিয়ে করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা -√8 পেয়ে গেলাম। তো এবার এই -√8টাকে আমরা সংখ্যারেখায় স্থাপন করে কি বিন্দু পেলাম, আমরা সংখ্যারেখায় স্থাপন করে ইউ বিন্দু পেলাম, এই বিন্দুটা পেলাম, ঠিক আছে। এস হলো এটা, বারবার বলছি এস হলো এটা, আর ইউ হলো এটা, ঠিক আছে। তাহলে আমরা লিখব যে সুতরাং সংখ্যারেখায় -√8 বিন্দু স্থাপন করে আমরা কি বিন্দু পেলাম, ইউ বিন্দু পেলাম। এবার দেখো শেষ যেটা আছে, লাস্ট যেটা আছে -√11। -√11টা কীভাবে নেব, দেখো -√11টা নেব আমরা -√11, এটাকে আমরা কীভাবে নেব, মাইনাস লিখবো √, আমরা লিখতে পারি, আমরা কত লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি, তাই না। 2 স্কোয়ার যোগ আমরা লিখতে পারি √7 তার স্কোয়ার। দেখো 2 স্কোয়ার মানে কত 4, আর √7 স্কোয়ার মানে 7ই হবে। 4 আর 7 যদি যোগ করি তাহলে কিন্তু 11 আসবে। তো ভালো করে দেখো √7টাকে যখন আমরা এই দিকে বা দিকে নিয়েছিলাম, তখন আমরা কি বিন্দু পেয়েছিলাম, তখন আমরা বিন্দু পেয়েছিলাম এস বিন্দু পেয়েছিলাম, তাই তো, এই এস বিন্দু পেয়েছিলাম। তাহলে ও থেকে এস এই পর্যন্ত হলো √7, তার মানে এটা ভূমি। তাহলে এই পর্যন্ত ভূমি, আমাদের লম্ব আবার কত লাগবে, লম্ব লাগবে আমাদের 2 একক, যেহেতু এটা লম্ব, এটা হলো লম্ব আর এটা হলো ভূমি। তার ভূমি তো ও থেকে এস পর্যন্ত মানে এই পর্যন্ত হলো ভূমি, তার লম্ব আমাদের কয় একক লাগবে, এখানে 2 একক, তো আমাদের এখানে তো 1 একক আছে, আমাদের আরও 1 একক নিতে হবে, তো আমরা আরও 1 একক বাড়িয়ে দেবো। তো দেখো, তো এই 5-এর থেকে যদি 4 নেই, আমাদের লম্ব সোজাসুজি রাখতে হবে। তো দেখো 4 থেকে 5, এখানে আর 1 একক নিয়ে নিলাম, হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এই পর্যন্ত হলো √7,
আর এখান থেকে মানে এই পুরোটা হলো 2 একক, তাই তো? তাহলে আমরা পেয়ে যাব এই অতিভুজের মান √11 পাবো, -√11। তাহলে আমরা কীভাবে ভাষাটা লিখব? আমরা ভাষাটা লিখব, প্রথমে এটা নাম দিয়ে দিই, এটা নাম দিয়ে দিচ্ছি ST, এটা ইউ নাম দেওয়া আছে, এটা ভি দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার নাম কি? OSV দিচ্ছি, ঠিক আছে? OSV। তাহলে আমরা লিখব যে ত্রিভুজ OSV এর এখানে ভূমি কোনটা? O থেকে S, এটা হলো ভূমি। তাহলে OS সমান এখানে আছে কত আছে? 7 আছে, √7 একক। আর লম্বটা আছে এখানে SV আছে এই 2 একক, তাই তো? 2 একক। তাহলে আমরা লিখব যে সুতরাং অতিভুজ এখানে কোনটা? অতিভুজ হলো OV। তাহলে আমরা লিখব যে সুতরাং OV √12। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব এখানে 2 আর ভূমি হলো √7। তাহলে কত হবে? এখানে হবে 4 আর এখানে হবে 7 =11। যেহেতু এখানে বাদিকে আছে তাই আমার সামনে মাইনাস দিতে হবে। তাহলে -√11। তাহলে এই দেখো এই -√11টাকে আমরা এবার কি করব? কাটা কম্পাসের সাহায্যে এখান থেকে এই পর্যন্ত, মানে এটা হলো -√11, ঠিক আছে? এটাকে আমরা এই সংখ্যারেখা এই মানটা নিয়ে কাটা কম্পাসের সাহায্যে নিয়ে আমরা এই দিকে বসাবো সংখ্যারেখায়। তো দেখো আমি এখানে O থেকে V এই মানটা নিয়ে নিলাম এবং এটা এভাবে ঘুরিয়ে সংখ্যারেখায় স্থাপন করে দিলাম, ঠিক আছে? স্থাপন করে আমরা কি বিন্দু পেলাম? এটা নাম দিয়েছি V দেওয়া আছে আমাদের, তো W দিয়ে দিচ্ছি, এটা নাম W। তো আমরা লিখে নেব যে সুতরাং সংখ্যারেখায় -√11 স্থাপন করে W বিন্দু পেলাম, বুঝলে?